সো আমরা নেক্সট সেশন স্টার্ট করতেছি। স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। তো আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের আরো বেশ কিছু আমরা এর আগের সেশনে যেগুলো দেখেছি, আহ, এর বাইরে আরো কিছু টপিক আছে, যে ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট এন্ড কন্টেন্ট, যেটা আমি আগের ক্লাসের মধ্যে একটু হালকা টাচ দেওয়ার চেষ্টা করছি, সেটা এখানে সে স্ট্রংলি রেকমেন্ড করতেছে। যেমন আমি যখন কোনো কন্টেন্ট অন্য কোনো সাইট, কোনো মিডিয়া থেকে ইউজ করব আমার কন্টেন্টের মধ্যে, সেটা যদি কোনো ভ্যালুয়েবল সাইট হয় যেগুলো কপিরাইট স্ট্রিক আছে, যে কোনো সময় ক্লেম করতে পারে, তো যদি আমরা তাদের সূত্রটা, সোর্সটা বলে দেই যে আমি বিবিসি থেকে এই কন্টেন্টটা ইউজ করেছি, আমি উইকিপিডিয়া থেকে এই সোর্সটা ইউজ করেছি, কিংবা কোনো মিডিয়া থেকে ইউজ করেছি, কিংবা প্রথম আলো থেকে ইউজ করেছি, বিডি নিউজ থেকে ইউজ করেছি, তো যখনই কোনো ভ্যালুয়েবল এরকম কোনো সাইট থেকে কোনো ইনফরমেশন আমি আমার কন্টেন্টে লিখবো, তখন অবশ্যই সেখানে সোর্স হিসেবে কিংবা লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক যেভাবে করে ওই সোর্সটা দিয়ে সেখানে ওই সাইটে, যে সাইট থেকে আমরা কন্টেন্টটা কপি করেছি সেইটার লিঙ্ক দিয়ে দেয়া, ঠিক আছে, যাতে সে সোর্সটারে চেক করলে ওই যেখান থেকে আমি কন্টেন্টটা ইউজ করছি সেখান থেকে গিয়ে যাতে সে কন্টেন্টটা ভেরিফাই করতে পারে। তো এটাকে আমরা বুঝতেছি ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট এন্ড কন্টেন্ট। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে অনেক কন্টেন্ট এরকম হয়তো বা পাবো আমরা। আহ, কি দিয়ে সার্চ দিব, ধরেন স্যামসাং ওয়াইড ডাটা রিপোর্ট, এটাই দেই আপনার 2019। তো এখানে 2019 এর একটা বিজনেস রিপোর্ট স্যামসাং এর দেখাচ্ছে, দেখি সে কি করছে। ও আচ্ছা, পিডিএফ আকারে দিছে, তারপরেও লিঙ্ক থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, আছে হয়তো। আচ্ছা, অনেক বড় ফাইল, এটাতে চেক করতে হবে। আর তাছাড়া আমরা মনে হয় এটা ইমেজেস ডট স্যামসাং, স্যামসাং এ গিয়েছি, আমরা অন্য একটা সাইট থেকে স্যামসাং এর রিপোর্ট দেখব। গ্লোবাল স্মার্টফোন মার্কেট শেয়ার, এটাই একটা দেখি, গ্লোবাল স্মার্টফোন মার্কেট শেয়ার। এই যে দেখেন সোর্স, আমি এখানে ক্লিক দিয়েছি সোর্সে ক্লিক করলে এই সাইটটা কিন্তু জিএস মেরিনা ডট কম, রাইট? এদের একটা সাইডে, ওয়েবসাইটে, ব্লগের মধ্যে তারা এই স্টোরিটা কভার করেছে, স্যামসাং রিপোর্ট ইনক্রিজ স্মার্টফোন সেলস ড্রপিং ওভারঅল প্রফিট ইন Q4। ঠিক আছে, এই টপিকের উপর তারা একটা রিসার্চ সাবমিট করছে, ডাটা রিপোর্ট তৈরি করছে। সেইখানে, এইখানে যখন আমি সোর্সে গেলাম, তখন আপনারা নিচে এই দিকে খেয়াল করবেন,
দেখবেন যে সোর্সে মাউসটা রাখলে নিচে news.samsung.com গ্লোবালে তারা একটা আর্টিকেল করছিল, সেখান থেকে সে কিছু কন্টেন্ট এখানে নিয়ে আসছে। তার মানে সে বোঝাচ্ছে যে আমি যে কন্টেন্টটা এখানে লিখেছি সেখানে সোর্স আমি নিজে থেকে লিখি নাই, কারো দ্বারা বায়াসড হয়ে লিখি নাই, মানে মার্কেটিং করার জন্য শুধুমাত্র লিখি নাই। হ্যাঁ, তো এই জন্য আমি কি করছি, আমি যে এইটার ম্যানুফ্যাকচারার যাদের নিয়ে আমি স্টোরিটা করছি তাদের তাদের সাইড থেকেই আমি কিছু কন্টেন্ট এখানে শো করাইছি, সেই জন্য সে সোর্স বলে দিছে এবং সেই কন্টেন্টের লিঙ্কটা বলে দিছে। এরকম একটা কন্টেন্ট লিখতে গিয়ে অনেক জায়গা থেকে এবং উইকিপিডিয়া থেকেও ইনফরমেশন নিয়ে আসতে পারি। যে যদি আমি এখন স্যামসাং রিপোর্ট, এখানে দেখা গেলো উইকিপিডিয়ার একটা লিঙ্ক থাকতে পারে, মোবাইল রিপোর্ট উইকিপিডিয়া, উইকিপিডিয়া। তো ধরেন আমি কিছু ইনফরমেশন উইকিপিডিয়া থেকে স্যামসুং সম্বন্ধে নিয়ে আসছি, তার বিজনেস গ্রোথ, এখানেও কিন্তু রিপোর্ট আছে, হিস্ট্রি আছে। যে এই যে হিস্ট্রিক্যাল ডাটাগুলো আপনার উইকিপিডিয়ার মতো আরো কিছু সাইট আছে, সেখান থেকে চাইলে আপনারা ডাটাগুলো, অ্যানালাইটিক্যাল ডাটাগুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এখানে হিস্ট্রিক্যাল ডাটা দিছে, বিভিন্ন ধরনের অপারেশন, এফিলিয়েট, জয়েন্ট, মানে ওর যত ধরনের ইনফরমেশন আছে। তো আমার মনে হয়েছে যে এইখান থেকে আমি একটা ডাটা এই জায়গাতে ইউজ করছি। সো তখন কিন্তু আমি এখানে ওই ডাটাটার সাথে নিচে সোর্স বলে দিতাম এবং উইকিপিডিয়ার যে জায়গা থেকে ডাটা নিচ্ছি সেই লিঙ্কটা এইখানে, এই লিঙ্কটা দিয়ে দিতাম। দিলে কি হতো, যখন আমি সোর্সে বলে দিতাম তখন সে ওইখান থেকে ক্লিক করে উইকিপিডিয়া থেকে চাইলে জাস্টিফিকেশনটা নিতে পারতো, ভেরিফাই করতে পারতো যে এই ডাটাটার অ্যাকুরেসিটা আছে কিনা। ঠিক আছে, সো এই জন্য যখন কোনো ভ্যালুয়েবল কোনো সাইট থেকে কোনো ডেটা, কোনো সিরিয়াস কন্টেন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভ্যালুয়েবল কোনো সাইট থেকে নিলে সেটার সোর্স ইউজ করব। এতে করে দুইটা সুবিধা: এক, আমরা কন্টেন্টটা একটা কোয়ালিটি কন্টেন্ট হবে এবং যারা এটা রিডার তারা এই কন্টেন্টটার প্রতি ট্রাস্টটা তৈরি হবে। তো ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যান্ড কন্টেন্ট, আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। তো যদি কেউ ধরেন, আমি আরো দু একটা এক্সাম্পল দেই। ডেটা রিপোর্ট, স্পেসিফিক একটা প্রোডাক্টের উপর দিই, স্যামসাং অথবা হইলো আপনার ধরেন ভিভো, নতুন একটা সাইট আসছে মনে হয়, ভিভো, ভিভো মোবাইল ডেটা রিপোর্ট, মোবাইল ডেটা রিপোর্ট। না, ওরকম কোনো কেসি ইনফরমেশন দিতে নয়। ভিভোর উপর লেটেস্ট চাইনিজ স্মার্টফোন মেকার ভিভো ডুয়েট সাইন ইন করতে বলতেছে।
এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা রিপোর্ট। এখানে যাই। ভিউ সোর্স, ওকে। এই যে দেখেন, স্মার্টফোনের ওরা 2005 সেকেন্ড কোয়ার্টার 2020, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট কোয়ার্টার 2015 টু সেকেন্ড কোয়ার্টার 2020 এর মধ্যে ওর একটা রিপোর্ট তৈরি করছে। সেই রিপোর্টে কিন্তু সে বলে দিছে গ্রাফ আকারে কখন কি হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু যখন সে রিপোর্টটা দিয়েছে তখন কিন্তু এখানে শো সোর্স নামে একটা অপশন রাখছে, দেখেন। এখানে সোর্স দিলে সে সোর্সগুলা লগ ইন না করলে হয়তো সে দেখাবে না, এগুলা বলে দিছে। যাই হোক, সোর্সগুলা কিন্তু সে ইউজ করছে। হ্যাঁ, যখন কোনো অ্যানালাইটিক্যাল হিস্ট্রিক্যাল ডাটা কিংবা রিসার্চের ডাটা ইউজ করি, তো তখন আমরা যে জায়গা থেকে নিব এই রিপোর্টটা, যেহেতু এগুলো অ্যানালাইটিক্যাল রিপোর্ট, এখানে ভুল হইলে ডিমার্কেটিং হবে, সেজন্য আমরা সেটার সোর্স ইউজ করব। স্যার এই লিঙ্কটা আমি বুঝলাম যে উইকিপিডিয়া থেকে আমি এই লেখাটা নিয়েছি, কিন্তু এই লিঙ্কটা পাবো কোথায়? মানে লিঙ্কটা যে ওখানে নিয়ে আমি যে আমার কন্টেন্টে লিখবো, ওখানে তো আমি লিঙ্কটা বলে দিব, একটা ই করে লিঙ্ক করে দিব, জি কিন্তু সেই লিঙ্কটা আমি এখান থেকে ওই যে উইকিপিডিয়া থেকে নিতেছি, ওইটা কি উপরের যে ইউআরএল বক্সে যে লিঙ্কটা আসে ওই এই যে লিঙ্কটা এটা দিব, এই যে নাকি এখানে ভিতরে যে অন্য কোনো ইউআরএলটা জায়গা আসে, থেকে? না না, এই যে ইউআরএলটা আসে, ওই যে জায়গা থেকে ক্লিক করলে হ্যাঁ ডিটেলস, এই যে এটা ধরেন এই কন্টেন্ট থেকে, এই যে একটা কন্টেন্ট এখন রান করছি, সেখান থেকে আপনি একটা হ্যাঁ ইউজ করছেন কিংবা ইমেজ ইউজ করছেন কিংবা কোনো রিপোর্ট, এখানে একটা ভালো ইমেজ ছিল, আপনার ড্যাশবোর্ড ছিল রিপোর্টের, কিংবা অ্যানালাইটিক্যাল একটা রিপোর্ট ছিল, হিস্ট্রিক্যাল একটা রিপোর্ট ছিল, যেহেতু এখান থেকে ইউজ করছেন, তাহলে আপনি এই সোর্সটা বলে দিবেন, এই যে উপরের যে সোর্সটা, এই লিঙ্কটা, এগুলা বলে হ্যাঁ, দিলেই এটা হবে। তাহলে আমি ইউআরএল যে উপরের যে লিঙ্কটা সেটা আমি ওখানে দিয়ে দিব। জি জি জি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। সো স্যার একটু ইন্টারাপ্ট করি। বলেন। স্যার আমরা যে উপরে যে ইউআরএল যে লিংকটা যে আমার কোনো কন্টেন্ট আমি দিব, সাপোজ সোর্স লিখলাম, সোর্সে এটা লিংক আপটা করানো একটু দেখাই দিবেন স্যার। সরাসরি ওইখান থেকে তো এখান থেকে লিংক কপি করলে তো এই লিংকটা ওখানে কপি হবে। হ্যাঁ, সেটা আপনাদের যখন ব্লগ ক্রিয়েট করিয়েছি, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, সেইখানে আমি দেখিয়েছি যে কিভাবে একটা লেখার উপরে ক্লিক করে সেইখানে আপনার লিঙ্কটা অ্যাড করা যায় লিঙ্ক হিসাবে। হ্যাঁ, ওখানে এটা দেখাইতে গেলে তো আবার অন্যদিকে চলে ঠিক যাবে। আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। সো যেটা বলতে চেয়েছিলাম, যে এরকম রেফারেন্স লিঙ্ক যেখানে আপনার হইতে পারে, ধরেন আমি আরো যদি এক্সাম্পল দেই, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তাই তো? ধরেন আপনি একটা কোম্পানিকে প্রপোজাল দিবেন যে আপনি তার ডিজিটাল মার্কেটিং করে দিবেন, এজ এ এজেন্সি হিসেবে অথবা ফ্রিল্যান্সার হিসেবে। তো আপনি যখন তাকে প্রপোজাল দিবেন, তো আপনাকে কিন্তু বলতে পারে যে, ধরুন আমি জিজ্ঞাসা করলাম যে ফেসবুকে, বাংলাদেশে ফেসবুক কতজন অ্যাক্টিভ ইউজার আছে, কতজন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ ইউজার আছে, কতজন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, করোনা প্যান্ডামিক সময়ে এর এর ইনক্রিজ এবং ডিক্রিজ রেট কি, করোনার সময় কি এঙ্গেজমেন্ট বেশি ছিল না কম ছিল। ঠিক আছে, তো আমি যদি এই ধরনের ইনফরমেশন দিয়ে একটা প্রপোজাল সাবমিট করি, তাহলে কিন্তু যে আমাকে হায়ার করবে, যে কোম্পানি আমাকে কাজ দিবে, ও কিন্তু খুব মানে
সুন্দরভাবে বুঝবে যে না তাহলে সে ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, যেহেতু তার টোটাল হিস্ট্রি, অ্যানালিটিক্যাল রিপোর্ট, কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কতজন অ্যাক্টিভ ইউজার থাকে, প্রতি মাসে কতজন ইউজার হলো যে কোন সোশ্যাল মিডিয়াতে হলো যে ইনক্রিজ করছে, কোনটাতে ডিক্রিজ করছে, এই ধরনের রিপোর্ট দিয়ে যদি আমি একটা ডিজিটাল মার্কেটিং প্রপোজাল তৈরি করি, রিপোর্টিং স্টাইলে ডাটা রিপোর্ট টাইপের যদি আমি আমার প্রপোজালটা সাবমিট করি, তাহলে কি হবে? ঠিক আছে? তো যখন আমি এই যে আমি আমার মতো করে প্রপোজালটা সাবমিট করব, আর আমি যদি ওইখানে সোর্সটা বলে দেই, আমার জন্য লাগবে না যেহেতু আমি প্রপোজাল সাবমিট করেছি, কিন্তু যদি এটা কোনো ওয়েবে পাবলিশ করি তখন কিন্তু আমাকে সোর্সটা বলে দিতে হবে। ধরেন ডিজিটাল মার্কেটিং, অবশ্যই আছে ডিজিটাল মার্কেটিং অ্যানালাইটিক্স রিপোর্ট ফর বাংলাদেশ। আমি সে বাংলাদেশে একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করব, প্রপোজাল দিব। আচ্ছা, আমি চাচ্ছি ফেসবুক, তারপর টুইটার, এগুলোর জন্য তো সোশ্যাল মিডিয়া লিখি, সোশ্যাল মিডিয়া। এখন দেখি কি আসে। এটা এখানে একটা রিপোর্ট আছে 2020 রিসার্চ গেট ডাটা পোর্টাল রিপোর্টাল। এটা একটা ভালো সাইট বিভিন্ন অ্যানালাইটিক্যাল রিপোর্ট পাওয়ার জন্য। দেখেন ফেসবুক অডিও ওভারভিউ, ঠিক আছে? সেইখানে আমি এরকম একটা স্ক্রিনশট কিংবা পাওয়ার পয়েন্ট আমি আমার মতো একটা প্রেজেন্টেশন তৈরি করলাম যে ফেসবুক অডিয়েন্স ওভারভিউ। আমি যে রিপোর্টটা সাবমিট করলাম, আমি একটা ফেসবুকে তার মার্কেটিং করব। আমি তারা প্রথমেই তোমার ফেসবুক মার্কেটিং করতে চাই, ফেসবুক মার্কেটিং তুমি কেন করবে সেটাও তো তাকে বুঝতে হবে যে কেন সে ফেসবুক মার্কেটিং করবে। তো এখানে বাংলাদেশের লোগো দেখা যাচ্ছে, এখানে বলছে যে নাম্বার অফ পিপল দ্যাট ফেসবুক রিপোর্টস ক্যান বি রিচ উইথ অ্যাডভার্টাইজ অন ফেসবুক। তারা অ্যাডভার্টাইজের মাধ্যমে 34 মিলিয়ন পিপুল হলো যে এঙ্গেজমেন্ট আছে, ঠিক আছে? এটা কি শুধু বাংলাদেশী? হ্যাঁ, এটা শুধু আপনার হলো যে আহ, এটা লোগো তো বলতেছে বাংলাদেশ, একটু নিচে গেলে আরো বুঝতে পারবো। ডাউনলোড ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ 2020, সোর্স ফেসবুক সেলফ সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট টুলস। এই যে বিভিন্ন সোর্স ইউজ করছে 3-4, তার মানে প্রায় 3,04,00,000 লোক, তাই না? 34 মিলিয়ন, জি স্যার। জি জি জি, ইউজ করে মানুষ। 3,04,00,000, তাই না? জি জি, তো এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্ট তৈরি করে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই রিপোর্টটা তাদের দিতে পারি, ঠিক আছে? এরকম আরেকটা দেখি, এটা আরেকটা ভালো সাইট, এখান থেকে আরো খুব স্বচ্ছ ধারণা পাবেন। এবং এখানে কিন্তু ওরা এই যে দেখেন নিচে সোর্স ইউজ করে বিভিন্ন ডিজিটাল 2020 বাংলাদেশ, সেইখানে আমি যদি দেখি আহ, উপরে একটা গেছে যে মানে 66 বিলিয়ন পিপল কি জানেন। দাঁড়ান আমি একটু রিপোর্টটাতে যাই। গ্লোবাল রিপোর্ট বাই ইয়ার, এশিয়া প্যাসিফিক, এটা গ্লোবাল। দেখেন এখানে স্যার এটা মনে হয় রিপোর্ট বের করতেছি।
আমি ওই যে নেটে একটু সমস্যার জন্য একটু একটু শুনতে পারিনি, মানে আমরা রিপোর্টটা কিসের রিপোর্ট বের করতেছি? রিপোর্ট বের করতেছি এই জন্য যে আমরা বললাম যে সোর্সগুলা যে ইউজ করি, তাই না, এবং রেফারেন্স লিঙ্ক ইউজ করি এবং ডাটা রিপোর্টিং একটা ইয়ে আছে, এর পরের টপিক্সে আছে। আমরা রিপোর্ট বের করতেছি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি এজ এ ডিজিটাল মার্কেটার আমি একটা প্রপোজাল সাবমিট করব, ঠিক আছে, একটা কোম্পানিকে। তো আমি যদি একটা অ্যানালাইটিক্যাল ডাটা দেই, ঠিক আছে, তাহলে ওরা দেখবে যে না, আমি কিন্তু তাকে বুঝাইতে পারতেছি যে, যেমন এখানে বলছে যে টোটাল নাম্বার অফ অডিয়েন্স অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া 3.96 বিলিয়ন, এটা গ্লোবালি, যদি আমার বাইরের বায়ার হয়। এবং আমি তাকে বলতে পারতেছি যে সোশ্যাল মিডিয়া আপনার রেন্টারেশন ইউজার টোটাল পপুলেশন ভার্সেস এইটাতে আছে আমার 51%। তারপর অ্যানুয়াল গ্রোথ ইন দ্য টোটাল নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার, আমি অ্যানুয়াল গ্রোথ বলে দিতে পারতেছি। মোবাইল ফোন ইউজার, স্পেসিফিকলি মোবাইলে কত ইউজার আছে সেটা বলে দিতে পারতেছি। তাই না? এই যে বিভিন্ন ধরনের ডিজার্ট অ্যারাউন্ড দ্য জুলাই 2020, সেইখানে টোটাল পপুলেশন কত ছিল, ঠিক আছে, তার মধ্যে ইউনিক ফোন ইউজার কতজন, ঠিক আছে, ইন্টারনেট ইউজার কতজন, তারপরে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার কতজন। আমি একজন ফেসবুক ইউজার, ঠিক আছে, কিন্তু আমি অ্যাক্টিভ কিনা, ওই বছরে একবার ঢুকলাম, এটারে কিন্তু অ্যাক্টিভ ইউজার বলে না, ঠিক আছে, যারা প্রতিদিন ইউজ করে, ঠিক আছে, তাদেরকে অ্যাক্টিভ ইউজার বলে, ঠিক আছে। তো অ্যাক্টিভ ইউজার কতজন, বিভিন্ন ধরনের দেখেন, ওভারভিউ অর গ্লোবাল ইন্টারনেট ইউজ, ঠিক আছে। আমরা এই এবং চাইলে আরেকটু যাই, মোবাইলে কতজন, মোবাইল ইউজার আর্টিকেল, আমি চাচ্ছি অ্যাপস বেজ। এটাতে দিছে যে স্মার্টফোনে কোভিড-19, যে যেটা বলেছিলাম যে দেখেন, কোভিড-19 পিপুল স্পেন্ডিং মোর টাইম উইথ ডিভাইস। আপনার এই করোনাকালীন সময়ে তো কি পরিমাণ লোক কোন কোন মিডিয়া থেকে হলো, যে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করব, যে আমি চাই যে আমি যদি ইউজারকে, আমার ক্লায়েন্টকে বলতে পারি, সরি ইউজার না, আমার যে কোম্পানির কাজ করবো তাকে বলতে পারি, দেখো এখন করোনার সময়, এখন কিন্তু আমি তোমার মার্কেটিংটা করব, আমি কিন্তু আমার টার্গেট অডিয়েন্সটা জানি যে এখন কোন ডিভাইসে কি টাইপের কত পার্সেন্ট ইউজার ইউজ করে। তো আমি খুব সহজে এখানে দেখলাম যে স্মার্টফোন আর মোবাইল ফোন ইউজার 70%, ল্যাপটপ 47%, পিসি ওর ডেস্কটপ 33%, ট্যাবলেট ডিভাইস, ট্যাব যেটা সেটা হলো 23%, স্মার্ট টিভিতেও ছিল 32%, যারা হলো গেম কনসোল ইউজ করে 18%, স্মার্ট স্পিকার তাদের 14%, স্মার্ট ওয়াচ 9.1%। তারপর এরকম দেখা যাবে যে ফেসবুকে কতজন ছিল, হোয়াটসঅ্যাপে কতজন ছিল, উইচ্যাটে কতজন, কিরকম এঙ্গেজমেন্ট ছিল। এই যে যে অ্যানালাইটিক্যাল ডাটা, সেগুলা দিয়ে যদি আমরা ধরেন এই ডাটাটা আমি একটা ডিজিটাল মার্কেটিং প্রপোজাল সাবমিট করার সময় এখান থেকে কিছু ডেটা নিলাম, নিয়ে আমি ইউজ করলাম, ঠিক আছে। এবং আমরা যেহেতু কন্টেন্ট ডেভেলপমেন্টের ইয়েতে আসি, তো কন্টেন্ট ডেভেলপমেন্টে আমি একটা এরকম ডিজিটাল মার্কেটিং এর গ্রোথ নিয়ে কান্ট্রি ওয়াইজ একটা কন্টেন্ট লেখলাম। সেইখানে আমি এইখান থেকে, তো আমি তো আর অ্যানালাইটিক কোথা থেকে পাবো, যারা এরকম অ্যানালাইটিক্যাল কিছু সাইট আছে, ডেটা সাইট আছে, যারা বিভিন্ন ডেটার উপর রিপোর্ট তৈরি করে, সেইখান থেকে আমরা সেই ডেটাটা নিব। এই স্ক্রিনশটটা নিলাম, নিচে সোর্স লিখে দিলাম যে ডাটা রিপোর্টার পোর্টাল.com। বুঝাইতে পেরেছি? উম, জি। বাংলাদেশে আমার টার্গেট ছিল যে বাংলাদেশটা কেন আসলো না, একটু বাংলাদেশের দেখি যে লাস্ট ইয়ারে বাংলাদেশের কি পরিমাণ নতুন ইউজার আমার আসছে ফেসবুকে। লোকাল ইনসাইট, ওকে, লোকাল লোকাল কন্টেন্ট,
আচ্ছা, আমরা সার্চ দিয়ে বের করি ডাটা পোর্টাল বাংলাদেশ ডাটা পোর্টাল। এবার সে সরাসরি আমাকে বাংলাদেশের রিপোর্টটাই আশা করি দেখাবে। হ্যাঁ, এই যে ডিজিটাল 2020 বাংলাদেশ, দেখেন সেখানে স্লাইড শো আকারে সে দিয়েছে। দেখেন ইনস্টাগ্রাম অডিয়েন্স ওভারভিউ বাংলাদেশের, ওই যে আমি যেটা বলতে চাইছিলাম যে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি কিন্তু চাবো বায়ারকে আমি যাতে খুব সুন্দরভাবে বুঝাইতে পারি যে আমি চাই বাংলাদেশে কতজন মেল কতজন ফিমেল হলো, যে কোন এজের লোকগুলো হলো যে বেশি ফেসবুক ইউজ করতেছে, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে, স্ন্যাপচ্যাট ইউজ করতেছে, এরকম যদি অ্যানালাইটিক্যাল রিপোর্টটা দিতে পারি এবং নাম্বার অফ ইউজার কত, আসলে অ্যাক্টিভ ইউজার কত, যে আমি তোমার মার্কেটিংটা কেন এফেক্টিভ হবে ডিজিটাল মার্কেটিং এ, কেন আমি ট্রেডিশনাল মার্কেটিং থেকে বের হয়ে আসবো। তো আমি যদি তাকে একটা প্রপোজাল সাবমিট করার সময় কিংবা একটা কন্টেন্ট রাইট করার সময় যদি এরকম অ্যানালাইটিক্যাল ইনফরমেশন দেই, তাহলে কি হবে, সেই ট্রাস্টটা তার আরো ভালো তৈরি হবে। ঠিক আছে, এখানে সমস্ত ধরনের ইনফরমেশন আছে। দেখেন এই যে টুইটারে আছে আমার 460,000 টুইটার ইউজার বাংলাদেশে। ঠিক আছে, জানুয়ারি 2020। তারপরে টুইটারে 0.4%, এটাতে ডিক্রিজ হয়েছে। তারপর আপনার এটাতেও ডিক্রিজ হয়েছে, এরপর আপনার যদি ধরি লিঙ্কডইনে 3.10 মিলিয়ন, তার মধ্যে লিঙ্কডইন পিরিয়ড অ্যাডভার্টাইজিং রিচ কম্পেয়ার টু টোটাল পপুলেশন ইজ 18 প্লাস 18 এর মধ্যে 28%। তারপর কোয়ার্টার অন কোয়ার্টার চেঞ্জ ইন লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং রিচ 3.3। তো বাকি কোয়ার্টারের মধ্যে সে হলো 3.3% ইনক্রিজ করছে। এরপর হলো ফিমেল রিপোর্ট দিছে, যে ফিমেল হলো 24.6%। তারপর আপনার রিটার্গেট অফ ইটস অ্যান অডিয়েন্স দ্যাট লিঙ্কডইন রিপোর্টস ইজ মেল কতজন, মেল হলো 75%। এই যে দেখেন 24.6 আর 75% ফর ইকুয়াল 100%। এই যে একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট যদি আমরা বলতে পারি যে আমি তোমার বললো যে ভাই আমি লিঙ্কডইনে মার্কেটিং করবো না, আমি তো তাকে বলতে পারি যে ভাই আপনি শুধু ফেসবুক মার্কেটিং করতেছেন না, আমরা তো শুধু ফেসবুক মার্কেটিং এই যে আপনার এঙ্গেজমেন্ট থাকে ট্রাফিকের তা কিন্তু না। আপনি দেখেন লিঙ্কডইনে হলো যে এতগুলা অ্যাক্টিভ ইউজার আছে, তার মধ্যে মেল আছে এতজন, ফিমেল আছে এতজন, লাস্ট 6 মান্থে এরকম একটা হিস্ট্রিক্যাল রিপোর্ট আপনি তাকে দিলেন। এরকম অসংখ্য রিপোর্ট আছে, ডিভাইস ধরে ধরে কয়জনে গান কিরকম শুনছে, কোন টাইপের গান শুনছে, মানে একদম অ্যানালাইটিক্যাল সমস্ত ইচ এন্ড এভরিথিং। ঠিক আছে, আপনি এখানে তাকে বলতে পারবেন। তাহলে এই যে ইনফরমেশন গুলো সম্বন্ধে যদি আপনি আপ টু ডেট থাকেন এবং একটা প্রপোজাল সাবমিট করার সময় যে প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন সেটার যদি সাথে একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট থাকে, ঠিক আছে, একটা রিসার্চ রিপোর্ট থাকে, তাহলে কিন্তু সেই রিডার অথবা যে কোম্পানি আমাকে হায়ার করবে তারা কিন্তু খুব সহজেই আমার ক্যাপাবিলিটি সম্বন্ধে জানতে পারবে এবং আমার প্রতি ট্রাস্টটা তৈরি হবে। ঠিক কন্টেন্ট লেখার ক্ষেত্রেও তাই। কন্টেন্ট লেখার ক্ষেত্রে ডাটা রিপোর্টটা আমরা তৈরি করব। এই অ্যানালিটিক্যাল রিপোর্ট যদি থাকে, যদি কন্টেন্ট রিলেটেড হয়, সব কন্টেন্টের তো আর রিপোর্ট হয় না, তবে এই জিনিসগুলো যদি কনসিডার করি সেক্ষেত্রে অবশ্যই আমরা, যেহেতু এটা একটা রিপোর্ট, আমি এটা মন করা, আমি তো আর সার্ভে করে ফিজিক্যালি সব মানে দেখার সুযোগ নাই যে আমি এই রিপোর্টটা হলো যে সোর্সটা কার বান্ধবে প্রুভ করব। তো যেহেতু প্রুভ করতে হবে, তো ডেটা পোর্টাল একটা খুবই ভ্যালুয়েবল সাইট। এই জন্য আমরা আমাদের কন্টেন্টের ক্ষেত্রে, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে এই সোর্সগুলা ইউজ করব। তাহলে যারা রিডার তারা
এটা সম্বন্ধে খুব ভালো ধারণা রাখবে। এরকম প্রোডাক্টের উপরেও বিভিন্ন রিভিউ টাইপের রিপোর্ট অনেক আছে, অনেক সাইট আছে। সেই সাইটগুলো থেকে আমরা কন্টেন্টের যদি ওইরকম মানে চিন্তা করি যে না আমি এই কন্টেন্টটা লিখতেছি প্রোডাক্টের উপরে, তো আমি ওর একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট চাই, তো আপনারা চাইলে এরকম সার্চ দিয়ে নিয়ে নিতে পারবেন। অবশ্যই ইউজ করার পর সোর্স হিসেবে লিঙ্কগুলো ইউজ করে দিবেন। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি যে একে ডিজিটাল মার্কেটার হিসেবে আমি যদি কাউকে প্রপোজাল দিই, একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট জানা কিরকম জরুরি এবং রেফারেন্স লিঙ্ক সাইটটা কেন ইউজ করি সেটা বুঝাইলাম। যে ভ্যালুয়েবল সাইট থেকে কোনো কন্টেন্ট নিলে যদি কোনো এই ধরনের কন্টেন্ট, বিশেষ করে রিপোর্ট, ঠিক আছে, সেখানে আমরা অবশ্যই সেই সাইটের লিঙ্কটা ইউজ করব। তারপর আসেন ইউটিলাইজ রিলেটেড কোড অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার্স। একদম সিমিলার কনসেপ্ট, ঠিক আছে। ধরেন সাকিব খান একটা কথা বলছিল, ঠিক আছে, সাকিব খান কিন্তু একজন সেলিব্রিটি, ঠিক আছে। তো এই টাইপ, কিংবা একটা ভালো অ্যাক্টর, ঠিক আছে, ভালো একটা হিরো হিরোইন, কিংবা ভালো একজন রাইটার, ঠিক আছে, ভালো একজন আহ, বিভিন্ন ভালো ইউনিভার্সিটির যে প্রফেসর, ডক্টর, ডিন, এরা কোনো কথা বললো এবং সেটাকে আপনি কোট করলেন, ওরা কোনো প্রোডাক্ট সম্বন্ধে ভালো বলছে, তাইলে আপনি ওইটাকে কোট করলেন, করে ওনার যে ডেটা কোথা থেকে আপনি কোট করলেন সেটাও আপনি এখানে বলে দিতে পারেন। সো এই জন্য এটা ইউটিলাইজ করতে বলছে। কেন ইউটিলাইজ করছি? এখন আমার একটা কন্টেন্টের মধ্যে যদি আমি সাকিব খানের একটা রেফারেন্স কোথাও থেকে একটা নিয়ে আসতে পারি, সাকিবের ছবি দিয়ে, সাকিবুল হাসানের, এবং ওই তথ্যটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু ওই কন্টেন্টের প্রতি, ওই প্রোডাক্টটার প্রতি, ওই সার্ভিসটার প্রতি খুব ভালো একটা রিভিউ তৈরি হবে এবং যারা রিডার, যারা প্রোডাক্টটা কিনবে কিংবা সার্ভিসটা নেবে, তারা খুব মানে ট্রাস্ট করবে আর কি। এই জন্যই কিন্তু দেখেন বিজ্ঞাপনে এদের ইউজ করা হয়। এটা এক ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটের মধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নামে একটা মার্কেটিং আছে, যেখানে এই ধরনের সেলিব্রিটি, বিভিন্ন ভ্যালুয়েবল পার্সন গুলাকে ইউজ করা হয়। তো বুঝাইতে পারলাম? জি স্যার। স্যার এই সেকেন্ডটা একটু আবার একটু বলবেন যে ইউটিলাইজ রিলেটেড কোয়াইট অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার্স। কোট করা মানে সাকিবুল হাসান একটা কথা বলছিল যে এই প্রোডাক্টটা অনেক ভালো, এবার ওইখান থেকে আমি একটা ওই সিমিলার ওই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তো আমি ওই সাকিবুল হাসানের ওই কথাটাকে কোট করে দেব, সাকিবুল হাসানের একটা ছবি তুলে দেবো, সাকিবুল হাসান এটা ইউজ করে, সাকিবুল হাসান এটার একটা ভালো পজিটিভ রিভিউ আছে। তো আমি যে যে ইউজ করলাম, তাহলে ওই লিঙ্ক সহ, সোর্স সহ তাকে এখানে আমি কোট করলাম ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে। জি স্যার, বুঝতে পারছি। ধরেন ঢাকা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর একটা কথা বললো, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা। এখন এমন একটা টপিকস নিয়ে কথা বলছে, এমন একটা সার্ভিস নিয়ে কথা বলছে, এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছে, আমি তো এটা কোট করতেই পারি। আমার প্রোডাক্টের জন্য যদি সেটা ভালো হয়, তাহলে একটা রিভিউ হিসেবে কাজ করবে না? তো আমি ওই ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ছবি দিয়ে, তার কথাটা, যে কথাটা সে বলছিল সেটাকে কোট করে আমি আমার কন্টেন্টের মধ্যে দিতে পারি। তাহলে কি হবে? মানুষের ট্রাস্ট বাড়বে না? কথা বলি আমরা। হ্যাঁ, অবশ্যই পারবেন। জি স্যার, হ্যাঁ, পারবে। অবশ্যই পারবেন। তো এই যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার অর আদার, মানে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্স করা, মানুষকে করা, হ্যাঁ, যারা মানুষকে আকর্ষণ করতে পারে, করতে পারে, এরকম সাকিবুল হাসান সেলিব্রিটি একটা লোকদের দ্বারা। টি শার্ট পরে যদি অ্যাড দেয়, তাহলে মানুষ কি হয়? ইনফ্লুয়েন্স হয়। তো এই জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ সেলিব্রিটিদের, এরকম যারা ভ্যালুয়েবল পারসন, তাদেরকে ইউজ করা হয়। সহজ কথা, হ্যাঁ, পিন্টারেস্টে তো ইনফ্লুয়েন্সারের অনেকেই আছে এটা মার্কেটিং। সহজ বাংলা কথা। তো আমরা যখন কোনো কন্টেন্ট ইউজ করব, যদি ওইরকম কোনো স্কোপ থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা ইউটিলাইজ করব। ঠিক আছে স্যার? আর আমি একটু কথা বলার সময় অনেক টপিকস আগে নিয়ে আসি, এটা বোঝার সুবিধার্থে, কারণ তা নাহলে আগেরটা বুঝাইতে পারতাম না। প্র্যাকটিস ডাটা রিপোর্ট, ঠিক আছে, এই যে রিপোর্টগুলো দেখাইলাম আপনাদের, ঠিক আছে, যখন কোনো প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে লিখবো, তার যদি কোনো এরকম অ্যানালাইটিক্যাল রিপোর্ট থাকে, ঠিক আছে, অ্যাকাউন্টিং কোনো রিপোর্ট থাকে, সেলস ইনক্রিজের কোনো যদি গ্রাফ থাকে, ঠিক আছে,
প্রোডাক্টের উপর রিভিউ যদি থাকে, রিভিউর যদি কোনো রিপোর্ট থাকে যে এতজন ভালো বলছে, এতজন খারাপ বলছে, এই প্রোডাক্টটা ইউজ করে সার্ভিসটা এতজন ভালো বলছে, এতজন খারাপ বলছে, ঠিক আছে, এই ধরনের যে ডেটা রিপোর্ট, ঠিক আছে, সেটা বলছে ইফ্যাব। আমি অলরেডি এই জন্য আগে এই রিপোর্টগুলা কন্টেন্টে কিভাবে কাজে লাগে, কিভাবে সোর্স ইউজ করে, ঠিক আছে, এবং অ্যানালাইটিক রিপোর্টগুলো একটা কন্টেন্টের জন্য কেন গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমি অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে। তারপরও আমি একটা স্ক্রিনশট দেখাই যে কিভাবে আপনারা তৈরি করবেন, কারণ কন্টেন্ট তো বিভিন্ন টাইপের হয়, তাই না, প্রোডাক্ট হয়, সার্ভিস হয়, এক এক ধরনের জিনিস। তো প্রথমে আমরা ডিফাইন দ্য টাইপ অফ ইউর রিপোর্ট। আসলে আমি কি টাইপের রিপোর্ট তৈরি করব সেটা আগে ডিফাইন করে নিতে হবে। আপনার অডিয়েন্স সম্বন্ধে জানতে হবে যে আমি যে রিপোর্টটা তৈরি করতেছি সেই রিপোর্টের অডিয়েন্স কে। ওই যে ডিজিটাল মার্কেটিং এর যে রিপোর্ট দেখলেন সেটার অডিয়েন্স হলো যে বিভিন্ন কোম্পানি যারা হলো যে ডিজিটাল মার্কেটিং করাইতে চায়, তারাই আমার হলো যে অডিয়েন্স, ঠিক আছে। এখানে কিন্তু অন্য কেউ অডিয়েন্স না, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং কোম্পানি আমার অডিয়েন্স, ঠিক আছে। ওইটা ওই কোম্পানিকে দেখাইলে কোম্পানি আমাকে কাজ দিবে। সো অডিয়েন্স বুঝে প্রথমে ডিফাইন করতে হবে কি টাইপের রিপোর্ট করব, তারপর অডিয়েন্স বুঝতে হবে, তারপরে হ্যাভ এ প্ল্যান এন্ড সিলেক্ট কেপিআই অর কি পারফরমেন্স ইন্ডিকেটর করতে হবে। যে প্রোডাক্ট এন্ড সার্ভিসটা নিয়ে আমি রিপোর্টটা তৈরি করতেছি, ডাটা রিপোর্টটা তৈরি করতেছি, তাহলে সেইখানে আরেকটা বিষয় কনসিডারে নিয়ে আসতে হবে, সেই প্রোডাক্ট অথবা সেই সার্ভিসের কি পারফরমেন্স ইন্ডিকেটর, ওই যে বিভিন্ন পয়েন্ট থাকে পারফরমেন্স ইন্ডিকেটরের, সেই পয়েন্টগুলো কনসিডার করতে হবে। বি অবজেক্টিভ, অবশ্যই তার উদ্দেশ্য টুদ্দেশ্য এইগুলো খুব ভালো করে তুলে নিয়ে আসতে হবে। ভিজুয়ালি অনেক স্টানিং হইতে হবে, ঠিক আছে। কন্টেন্টটা অনেক শার্পলি রাইটিং করতে হবে, মানে কন্টেন্ট যাতে, মানে ওই যে আমি যে রিপোর্টটা দেখলাম সেটা অনেক কত একটা স্ট্রাকচারাল কন্টেন্ট, রিপোর্টগুলো তারা কত সুন্দরভাবে হলো যে দেখাইছে, তাই না। হ্যাঁ, আমি দেখলাম যে এডিশনাল রিসোর্স, ধরেন মোবাইল কানেকশন ইন বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া ইউজার বাংলাদেশ, এই যে ওরা কিন্তু এখানে কন্টেন্ট গুলা কত শার্পলি সাজাইছে, যাতে অডিয়েন্স একে দেশে স্লাইড শুটে দেখতে পারতেছে, সেকেন্ডলি সে এখানেও বলে দিতেছে ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, দেয়ার ওয়াজ 66.44 মিলিয়ন ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ জানুয়ারি 2020। তো আমি যে কন্টেন্টটা লিখবো সেটার মধ্যে শার্পনেসটা থাকতে হবে, যে রিপোর্টটা লিখবো সেটার মধ্যে শার্পনেসটা থাকতে হবে, মানে নিট এন্ড ক্লিন থাকতে হবে, মানে রিডাররা যাতে পড়তে বিরক্ত না হয়, এলোমেলো হয়ে না যায়, যাতে পড়তেই ইচ্ছা করে, ঠিক আছে, জানার আগ্রহটা যাতে বাড়তে থাকে, যত পড়বো তত যাতে জানার আগ্রহটা বাড়তে থাকে, সেইভাবে শার্পলি কন্টেন্টটা কনসিডারে রেখে লিখতে হবে। ও, কোথায় ছিলাম? সরি, ছিলাম হলো এটাতে, নো, এটাতে মেক শিওর দ্য রিপোর্ট ইট অ্যাকশনেবল। তো প্রত্যেকটা রিপোর্ট যাতে অ্যাকশনেবল হয়, মানে ওই রিপোর্টটা, মানে অ্যাকশনেবল বলতে এখানে ওই অ্যাকশন না যে মারামারি করবো এরকম না, ঠিক আছে। এখানে আমি যে প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে সেই রিপোর্টটা তৈরি করলাম, সেই রিপোর্টটা পড়ে যাতে আলটিমেট গোল কি, যে আমার সার্ভিসটা যাতে নেয়, আমার প্রোডাক্টটা যাতে নেয়, মানে ওইটা যাতে ওই অ্যাকশনেবল হয়, ওইভাবে কনসিডার করতে হবে, ঠিক আছে। কিপ ইট সিম্পল, খুবই সিম্পল রাখতে হবে, ঠিক আছে। টেল এ স্টোরি, ওইটার একটা স্টোরি আপনাকে বলতে হবে, ঠিক আছে। ইউজ প্রফেশনাল সফটওয়্যার, ঠিক আছে। চাইলে আপনারা ওইটা তৈরি করার জন্য কোনো টুলস টেকনোলজি ইউজ করছেন কিনা, যেমন এই ক্ষেত্রে আমরা সাইট রেফারেন্স ইউজ করছি, অনেক অনলাইন অনেক টুলস আছে, সফটওয়্যার আছে, যেগুলাতে বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্যাল রিপোর্ট পাওয়া সম্ভব, যেখানে আমি অলরেডি দেখেছি যে গুগলে, তারপর ওপেন এক্সপ্লোর সাইট, ওই যে এসইও রিপোর্ট, বিভিন্ন সাইট অডিট রিপোর্ট, কোন সাইটে কত এঙ্গেজমেন্ট, কতজন ভিউয়ার, কতজন ব্যাকলিঙ্ক। তো ওই ধরনের যদি কন্টেন্ট হয়, সেই কন্টেন্ট গুলোর ক্ষেত্রে আমি কি কি সফটওয়্যার ইউজ করে হলো যে এই তাকে রিপোর্টটা দিচ্ছি, তো সেই জিনিসগুলা কনসিডারে নিয়ে আসতে হবে। হতে পারে না এরকম যে আপনি একজন মানুষ ব্যাকলিং এর কাজ দিবেন, তাকে একটা রিপোর্টই দিলেন, তাকে রিপোর্ট সাবমিট করবেন না যে ভাই আমি তোমার সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে এসে দিব, এই যে আমি এই পর্যন্ত স্টাডি করছি, কম্পিটিটর অ্যানালাইসিস করছি, সেখানে দেখছি তোমার ব্যাকলিং এত,
তোমার সাইট লিঙ্কিং এত, তোমার সোশ্যাল মিডিয়া শেয়ারিং এত, তোমার ব্লগ পোস্ট এত, ফোরাম পোস্টিং এত, ইউটিউব সাবমিশন এত, ওয়েব 2.0 সাবমিশন এত, আরএসএস ফিড লিঙ্ক সাবমিশন এত, ঠিক আছে। এই যে তাকে আমি অ্যানালাইটিক একটা ইনফরমেটিক অ্যানালাইটিক রিপোর্ট তাকে দিতে পারতেছি, সেটা যে দিলাম সেটা কি ইউজ করে দিলাম সেটাও যদি আমি বলে দিই যে আমি তোমার এসইও প্যানেল দিয়ে চেক করছি, মস টুলস দিয়ে চেক করছি, সেমরাশ দিয়ে চেক করছি, কারণ এগুলা যারা কাজ করাবে যে বুঝলো তাহলে তো ভালো, আর যে না বুঝলো তাতেও সে আমার কিছু যায় আসে না, সে কিন্তু একটা ধারণা পাবে যে না সে কিন্তু রিসোর্স ইউজ করছে, যে এই সফটওয়্যার দিয়ে সে এটা টেস্ট করছে, আমি বুঝি না বুঝি, এই যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। সো এই জিনিসগুলো আমরা কনসিডার করব। তো আমার মনে হয় ডাটা রিপোর্ট, ভিডিও তাই, যদি কোনো আমরা যেটা ডেটাতে বললাম, ভিডিও তো অনেক ভিডিও বানিয়ে বিভিন্ন ধরনের ডাটা রিপোর্ট তৈরি করা যায়, স্লাইড আকারে সেটা ভিডিও করে দিলাম, কিংবা একজন মানুষ একটার পর একটা স্লাইড দেখালো আর হলো যে বলতে থাকলো, ঠিক আছে, যেটা ভিডিও মানে বলে আর কি। তো এরকম আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে বিভিন্ন অ্যানালাইটিক্যাল রিপোর্ট দিয়ে ইউটিউবে যদি সার্চ দেন, অনেকে অনেক প্রোডাক্ট সম্বন্ধে বিভিন্ন অ্যানালাইটিক্যাল রিপোর্ট রিভিউ এগুলা বলতেছে, তো সেগুলা আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে ইউটিউবে, ঠিক আছে। স্টাডি ইনফোগ্রাফিক্স, ঠিক আছে, দেখেন স্টাডি ইনফোগ্রাফিক্স কি, যেহেতু আমি যে কন্টেন্টটা, এটি কিন্তু আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা পার্ট, সবই হলো যে আর্টিকেলের উপরেই, কন্টেন্টের উপরেই, ঠিক আছে। তো যখন আমি কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস, কোনো ইনফরমেশন নিয়ে, ব্লগে তো অনেক সময় ইনফরমেশন দিয়েও লেখে, সো আমি শুধু প্রোডাক্ট সার্ভিস নিয়ে লেখবো তা না, যারা ব্লগ পোস্টিং করেন, ব্লগ লিখবেন কিংবা বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে কন্টেন্ট ডেভেলপ করবেন, সেখানে ডেভেলপ করার সময় আরেকটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে ওই কন্টেন্টের মধ্যে যেমন আমি কি কি শেয়ার করলাম, একটা ডাটা রিপোর্ট আমি আমার কন্টেন্টের মধ্যে দিতে পারি, ঠিক আছে। ইনফ্লুয়েন্সারের কোনো থাকলে, কোনো সেলিব্রিটির কোনো কোটেড কোনো মেসেজ থাকলে, সেটাকে আমরা ইনকর্পোরেট করতে পারি এই কন্টেন্টের মধ্যে। তারপর কি করতে পারি, রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট, ঠিক আছে, যদি কোনো সাইট থেকে কন্টেন্ট কপি করি তাহলে সেটা যদি কোনো ভ্যালুয়েবল সাইট হয়, সেই সাইটের রেফারেন্স ইউজ করতে পারি। সিমিলারলি চিন্তা করব যে কোনো ইনফোগ্রাফিক্স এখানে অ্যাড করা যায় কিনা। ইনফোগ্রাফিক্স কি, একটা গ্রাফিক্স থাকবে, সেইখানে ইনফরমেশন থাকবে, ওটা দেখেই বোঝা যাবে যে এটা হলো যে এটা ওয়ান কাইন্ডস অফ ইনফোগ্রাফিক্স। এই যে দেখ, এই যে গ্রাফিক্সটা করছে জানুয়ারি 2020, এটা ওয়ান কাইন্ডস অফ ইনফোগ্রাফিক্স, ঠিক আছে। এখন আরো যদি কিছু এক্সাম্পল দেখি আমরা, ইনফোগ্রাফিক টেমপ্লেট দেখি, তাহলে আপনাদের ধারণাটা কি হবে। যে কোনো একটা অন করি, এই যে দেখেন 350+ ফ্রি ভেক্টর ইনফোগ্রাফিক্স টেমপ্লেট মাল্টিপারপাস বিজনেস ইকোনমি। ধরেন এই যে এটা দেখে আমি বলতে পারতেছি এটা কিন্তু একটা ইমেজ, দেখেন এটা একটা ইমেজ, এই টোটালটা একটা ইমেজ। তো ইমেজের মধ্যে কিন্তু সে গ্রাফিক্সের পাশাপাশি কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। তো যে গ্রাফিক্স গুলোর সাথে দেখেই বোঝা যায় যে ওইখানে কাউন্টেবল যে বিষয়গুলো থাকে, ঠিক আছে, কাউন্টিং করার মতো কিংবা অ্যাকাউন্টেবিলি বোঝার জন্য, যেমন আমরা বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারি যে এতগুলা সেল হয়েছে, এতগুলা আপনার আজকে নেট ইনকাম এত, যদি অ্যাকাউন্টেবল
অ্যাকাউন্টিং কোনো রিপোর্ট হয় আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকম ইনফোগ্রাফিক্স গুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তো এগুলা ইনফোগ্রাফিক্স টেমপ্লেট, ইনফোগ্রাফিক্স গুলা কিভাবে তৈরি করে, যেমন একটা গ্রাফ ইউজ করা, দেখাচ্ছি। এই যে দেখেন, ব্ল্যাক ফ্রাইডে 70% অফ সেল, এটা এখানে একটা কোম্পানির লোগো ইউজ করতে পারতো। এই যে এগুলো হলো ইনফোগ্রাফিক্স বলে, বা ইনফরমেশন, কিন্তু একটা গ্রাফিক্যালি সে এটা শো করাইতেছে। তো এই টাইপের যে ডিজাইন গুলা বলি আমরা, এটা তো শুধুমাত্র ইমেজ না, তাই না? এখানে কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশন দেখে আমি বুঝতে পারতেছি যে এই প্রোডাক্টের উপর 70% অফ আছে। তো এই যে বিষয়গুলা, এরকম যদি কোনো ইনফোগ্রাফিক্স আমরা ইউজ করতে পারি, 70% অফ দিয়ে না, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল ডেটাও আমরা ইনফোগ্রাফিক্স দিয়ে ইউজ করতে পারি। তো আচ্ছা স্যার, এটা কি ইমেজে ব্যবহার করা যায় না? জি জি, বলছি যে ইনফোগ্রাফিক্সটা তো স্যার দেখাইছেন, এখানে যে মানে কিছু ইনফো থাকে বা ইনফরমেশন থাকে, জি, এটা তো ইমেজও কালেক্ট করা যায়। সেই ইমেজের মধ্যেই যখন আপনি ইনফরমেশনটা দিলেন, ওইভাবে হাইলাইট করলেন, সেটাই ইমেজ আর টেক্সট, ক্যাচি টেক্সট, ওইভাবে অফার, বিভিন্ন অ্যানালাইটিক্যাল রিপোর্ট, ঠিক আছে, ওগুলা দিয়ে যখন আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন, ওইটা আসলে আপনার ওই প্রোডাক্ট এবং ওই কন্টেন্টের সাথে যায় কিনা, কোনো ইনফোগ্রাফিক্স তৈরি করা যায় কিনা, সেটা স্টাডি করতে হবে কন্টেন্টটা ডেভেলপ করার সময়, আর্টিকেলটা ডেভেলপ করার সময়। এটা বোঝানোর চেষ্টা করতেছি। ইলিয়াস ভাই বলছে যে ওই কন্টেন্ট আমরা যখন কন্টেন্টের ভিতরে যখন ইমেজ দেব, ইমেজের সাথে এটাই তো ইনফোগ্রাফিক ইমেজ কিনা, না এটা আলাদা? ইমেজ তো একটা আলাদা, শুধু ইমেজ থাকে, আচ্ছা, যখন এইবার এর আমি সাথে তথ্যগুলো। আপনাদের একটা দিছিলাম না, দেখেন তো এইখানে কি দিয়েছিলাম। ফেসবুক গ্রুপে যাই নাকি, আচ্ছা ইউটিউব থেকেও যেতে পারবো, ধরেন এই তো চ্যানেলটা, তাই তো? তো আমি এখানে বলছি প্রবলেম সলভিং ডিসকাশন, এখানে এই যে যে গ্রাফিক্সটা ইউজ করছি, ঠিক আছে, এটা হলো ইনফোগ্রাফিক্স, যদি এটা একটা থাম্বনেল, বাট আমি এখান থেকে কিন্তু খুব সহজেই একটা গ্রাফিক্সের সাথে কিন্তু বলতে পারতেছি, ঠিক আছে, এবং ওই যে বিভিন্ন আইকন ইউজ করছি, দেখেন, জি শুধু জি কিন্তু জি জি। ব্যানার না, আমি প্রবলেম সলিউশনটা লিখছি, কিন্তু আমার কিন্তু এখানে বোঝাচ্ছে যে ওই যে যে আইকন গুলো আছে, এই টাইটেলটা না থাকলেও, ধরেন এই টাইটেলটা নাই, এই যে প্রবলেম সলভিং ডিসকাশন ডিজিটাল মার্কেটিং এইটুক নাই, কিন্তু এই যে যে আমি ব্যানারটা তৈরি করছি, সেই ব্যানারটার মাধ্যমে আপনি কি বুঝতে পারেন কিনা আমি যা বলতে চাচ্ছি, যে এটা একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওইখানে আমি আইসিটি এবং বাংলাদেশের ওই লোগোটা ইউজ করেছি, এখানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জিনিস ইউজ করছি যেগুলো হলো যে লাগে। তো এটা দেখে কি একজন মানুষ বুঝতে পারবে না যে আমি কি বলতে চাই, কথা বলবে না এই ইমেজটা? জি জি জি। এটাই ইনফোগ্রাফিক্স, এবং সেটা জি স্যার। ডিপেন্ড করে কন্টেন্টের উপর। আমি এই ইনফোগ্রাফিক্সটা তৈরি করতে পারি একটা অ্যানালাইটিক রিপোর্টের জন্য, যেটা দেখাইলাম আপনাদের। এটা কি, এটা একটা অ্যানালাইটিক রিপোর্টের উপর ইনফোগ্রাফিক্স। এই মোবাইল দিয়ে এটা হয়তো বা বোঝা যাচ্ছে না যে এটা একটা স্যামসাং, বাট এটা যে একটা স্মার্টফোন সেটা তো বোঝা যায়, তাই না? জি স্যার। এখানে কি আমাকে স্মার্টফোন, এখানে কিন্তু আমি স্মার্টফোন ইউজ করিনি, কিন্তু এখানে দেখা বোঝা যাচ্ছে যে এটা একটা স্মার্টফোন, ঠিক আছে, এবং এই স্মার্টফোনের 163.0 মিলিয়ন কি আছে, কানেকশন আছে, নাম্বার অফ মোবাইল কানেকশন বাই টাইপ, ঠিক আছে। তো এই যে ইনফরমেশন গুলা শো করলাম গ্রাফিক্স এর মাধ্যমে সুন্দর করে, ঠিক আছে, যেটা দেখলেই আমার পড়া লাগবে না, আমার আর এত কিছু জানা লাগবে না, আমি জানি যে এতজন ইউজ করে মোবাইলে, এটা দেখলেই বোঝা যায় আর কি, ঠিক আছে।
এই রিপোর্টগুলোকেও বিভিন্ন ইনফরমেশন গ্রাফিক্সের মাধ্যমে করা যায়। বিভিন্ন অফার আমরা ইনফরমেশন গ্রাফিক্সের মধ্যে দিতে পারি। আমি ধরেন একটা প্রোডাক্ট লিখলাম, নিচে লিখলাম হলো যে টাইটেল হিসেবে লিখলাম হলো যে 10 to 100%, সরি 70% ডিসকাউন্ট। এটা আমি ইমেজের উপরে না লিখে যদি একটা ক্যাপশন আকারে ইউজ করি, তাহলে আর ইনফোগ্রাফিক্স হলো না, ওটা ক্যাপশন হয়ে গেল। উপরে প্রোডাক্টের ইমেজ, নিচে হলো লিখে রাখছি টাইটেলের মধ্যে কিংবা ক্যাপশনে কিংবা বডিতে লিখে রাখছি যে আপ টু 70% ডিসকাউন্ট। তাইলে আর এটা কিন্তু ইনফোগ্রাফিক্স হলো না। কিন্তু আমি যদি এই কাজটাই ওই প্রোডাক্টটার কোথাও একটা কোনো জায়গায়, ঠিক আছে, গ্রাফিক্সের কাজ করে ওইখানেই লিখে দেই যে 70% ডিসকাউন্ট, তখন কিন্তু আর আমাকে নিচে টেক্সটটা লাগলো না, বডিতেও লাগলো না, টাইটেলেও লাগলো না। ওই পোস্টটা দেখে আমি বুঝলাম, ওই ইমেজটা দেখেই বুঝলাম যে হ্যাঁ এই প্রোডাক্ট, ঠিক আছে, এটা 70% ডিসকাউন্ট চলতেছে। তার মানে ওই ইমেজটাই কিন্তু ইনফরমেশন ক্যারি করতেছে। এই জন্যই ওটাকে বলতেছি ইনফোগ্রাফিক্স। আমি কি বুঝাইতে পারলাম ভাইয়া? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। মানে আমি কোনো ডেসক্রিপশন লিখলাম না, ক্যাপশন লিখলাম না, ডিটেলস লিখলাম না, আমি এমন ভাবে হলো যে প্রেজেন্ট করলাম, ওটা থেকেই আমাকে বুঝতে হবে যে আমার এটা প্রোডাক্টের সার্ভিস কি, ফ্যাসিলিটিস কি, কত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে, প্রাইস কত, সব ওইখানেই বলে দিল, ইমেজের মধ্যেই বলে দিল, একটা গ্রাফিকের মধ্যেই বলে দিল। ঠিক আছে? সো ইউজ অন ক্রিয়েট ইমেজ। তো আমরা অবশ্যই ইমেজ কপি করব, ঠিক আছে, কিন্তু কপিটা ওই ক্রিয়েটিভিটির মতো করতে হবে। আর যদি আমরা পারি যে একদম ইউনিক আমার মতো করে বানাবো, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, কিন্তু সেটা ভালো হইতে হবে। একজন মানুষ কপি করে ভালো করে ফেললো, আর আপনি নিজে বানায় সেটা ভালো হইলো না, তার লাভ নাই। ঠিক আছে? এই হলো বিষয়। আপনি অবশ্যই, আমি এনকারেজ করবো যে আপনি নিজে একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করেন, সেটার কোনো বিকল্প নাই। কিন্তু যদি না পারি, তাহলে যদি কপি করে যদি ভালো করতে পারি, তাহলে সেটাই করবো, সেটা ভালো হয়। তার মানে এটা মানে এই না যে আমি একদম নিজেই ইমেজ ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে কপি করতে পারেন, কিন্তু সেটাকে আবার নিজের মতো করে বানাইতে হবে, এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে বানাইতে হবে। সো আশা করি আজকের যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের দুটা সেশন ছিল, আমি আপনাদের বুঝাইতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন, তা না হলে আমি এই ক্লাসটাও শেষ করে দিব। বুঝলে আজকে ইয়েস বলেন, না বুঝলে নো লেখেন। জি আপু? আজকের ক্লাসের ব্যাপারে আর কোশ্চেন নাই, এটা মোটামুটি আমি আর বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। তাহলে কি গত ক্লাস থেকে কোশ্চেন করবেন? না স্যার, আমি যদি কোশ্চেন করার কখনো সুযোগ পাই মানে কোর্সের শেষে, তাহলে প্রথম 1-2টা ক্লাসে নিয়ে কোশ্চেন করব, কারণ ওগুলো বেশি আমার কাছে কঠিনতর মনে হয়েছিল, আস্তে আস্তে সহজতর হয়েছে আর কি। জি। তো আর ভুলেও যদি যেয়ে থাকি প্রথম ক্লাসই ভুলে যাবো আর কি। এর পরগুলো ঠিক আছে। আপু তাহলে আপনি জি ভাই। প্রবলেম ভিডিওগুলো দেখে নিন। আগামী দিন তো কোশ্চেন এন্ড অ্যান্সার পর্ব থাকবে। আগামী দিন কোশ্চেন কি করবেন। আপনি একটু থামুন। জি আরিফ ভাই কি বলছিলেন? বললাম যে ভিডিওগুলো আপু আপ করে দিয়েছি, ওইখান থেকে দেখে জি। নিন, তারপরে কোশ্চেন জি, জি। লিখে 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 বের করবেন যে আমি এই কোশ্চেন করব। যত জি, জি। কোশ্চেন করবেন তত ভালো আমি মনে করি। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা, অনলি 1 জন 2 জন 3 জন 4 জন বুঝেছেন, আর বাকি কেউ বুঝেন নাই? বাকি তো মনে হয় কেউ বুঝতে পারেন নাই সবাই। তাহলে স্যার নো আমার একটা লিখে কোশ্চেন দেন, ছিল স্যার। তাহলে নো লিখে দেন যারা বুঝেন নাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে রিলেট কোর্স যে ব্যাপারটা স্যার, ওইটা স্যার জিনিসটা যদি একবার বুঝাইতেন, ওটা লিখিত আকারে রাখতে হবে নাকি স্যার? আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি ভাইয়া, আবার করেন। স্যার রিলেট যে কোর্স মানে কোঅর্ডিনেশন স্যার, মানে কোন রেসপেক্টিভ পারসনের দ্বারাই তো হবে স্যার, তাই না? বুঝি নাই, আপনার কথা ভেঙে যাচ্ছে।
স্যার বলতেছিলাম যে রিলেট কোড একটা যে মানে কনক্লুশন মানে ইয়া ছিল, ও আচ্ছা, ওইখানে হ্যাঁ আপনি বুঝছি, বলছিলেন যে কোনো ইনফ্লুয়েন্সার এইটা, পার্সনের রেফারেন্স থাকতে হবে। জি। জি জি। verbal এখন person। সেটা কি স্যার মানে কিভাবে হবে স্যার, লিখিত আকারে নাকি ওনার মানে কোনো অন্য কোনো সাইট থেকে স্যার জিনিসটা হ্যাঁ, কপি ওই অন্য করে নিয়ে সাইট থেকে পেস্ট করবো আর লিখিত কি? থাকবে না, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, কিংবা তার সোশ্যাল মিডিয়াতে একটা রিভিউ লেখছে, কমেন্ট লেখছে, ঠিক আছে, সেভাবেও করতে পারেন। অথবা যদি জি আপনাকে জি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করবেন, দেখবেন যে ওইটা ওদের সাথে আবার ইয়েও করা যায় যে সাকিব ভাই আমার একটা প্রোডাক্ট রিভিউ লাগবে, যেটা হয় আর কি, ওরা তো দেখেন বিজ্ঞাপনে কিভাবে চুক্তিবদ্ধ হয়, ঠিক আছে, যে 2 লাইন লিখে দিবে, একটু একটা জায়গায় কমেন্ট করে দিবে, এই মার্কেটিং আছে এবং এটা একটা খুব ইন্টারেস্টিং মার্কেটিং, ঠিক আছে, জেনে নেবেন। কিন্তু আমরা কন্টেন্ট লেখার জি সময় যেটা মাথায় রাখবো, যে আমার এই প্রোডাক্ট এবং এই কন্টেন্ট এবং এই ইনফরমেশন রিলেটেড কোনো ইনফ্লুয়েন্সার কিংবা কোনো আদার এরকম ভ্যালুয়েবল পার্সনের কোনো কোটেড মেসেজ আছে কিনা, যদি থাকে তাহলে তাদের নাম, ছবি এবং সোর্স সহ আমি আমার কন্টেন্টে ইনকর্পোরেট করব। বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। স্যার প্র্যাকটিক্যাল কোনো অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো স্যার। আপনি যদি অ্যাসাইনমেন্ট করতে বলেন তাহলে টার্গেট নিয়ে করা হয়, না হলে করা হয় না কেন, স্যার। অ্যাসাইনমেন্ট তো দিয়েছি আপনাদের, আপনারা মেল চেক করেন না? প্রত্যেকটারই অ্যাসাইনমেন্ট দিবেন, প্রত্যেকটা টপিকের উপরেই আজকে অ্যাসাইনমেন্ট দিবেন। ক্লাসেরটা স্যার। হ্যাঁ, সবগুলাই দিবেন আপনারা। আচ্ছা, আমি যদি অ্যাসাইনমেন্ট মনে করে দিছি, ওগুলাই তো জমা দেন নাই আপনারা। স্যার লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি ঠিক বুঝতে পারি না, আগের দুটো তো অ্যাসাইনমেন্ট আমি জমা দিয়ে দিচ্ছি। জি, আজকে কোন টপিকের উপরে অ্যাসাইনমেন্ট মানে প্র্যাকটিক্যালি কিছু একটা কাজ দেন স্যার, যেটা হচ্ছে করে আপনাকে দেখাইতে পারি। অ্যাসাইনমেন্ট হলো যে আপনারা একটা যে কোনো টপিকের উপর যে যেটা ভালো বোঝেন, ঠিক আছে, সেটার উপর সুন্দর যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের যে রুলস এবং রেগুলেশন আছে সেগুলা ফলো করে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস, ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, সেটার উপর এই সমস্ত জিনিস কনসিডার করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। সেখানে আপনি নোট করে বলে দিবেন যে আপনি একটা ইমেজ ক্রিয়েট করছেন, ঠিক আছে, আপনি একটা ইনফরমেশন গ্রাফিক্স ইউজ করছেন, আপনি একটা ভিডিও ইউজ করছেন, আপনি একটা ডেটা রিপোর্টের উপর তৈরি করছেন, আপনি কোনো একটা ইনফ্লুয়েন্সার মার্কেটারের ওইখানে ইউজ করছেন, ঠিক আছে। এই রুলসগুলা ফলো করে যদি আপনি একটা কন্টেন্ট লিখে দিতে পারেন, তাহলেই তো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল। সিম্পল জিনিস, প্রত্যেকটা জিনিস তাই, এখানে তো অ্যাসাইনমেন্টের টপিকগুলো দেয়াই থাকে, তাই না? ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে কি শেষ করব আজকে? জি স্যার, শেষ করে দেয়, সবাই যেহেতু বুঝতে পারছে স্যার। জি স্যার, সে করে দেন। ওকে, তাহলে আর থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় ইউটিউবের ভিডিও নিয়ে অনেকেরই ছিল, আমি সেগুলো আপ করে দিয়েছি, আর আজকের 2টা শো আরো 2টা মনে হয় বাকি থাকবে, এই 4টাও আমি খুব শীঘ্রই আপ করে দিব। এরপরে হয়তো বা চেষ্টা করব যে ডেলিটা ডেইলি কিংবা একদিন পর আপ করে দেওয়ার। তো স্যার এখনো যারা ওইখানে আপনারা মেম্বার হিসেবে অ্যাড হন নাই ফেসবুক গ্রুপে, তারা অ্যাড হয়ে নিলে ওইখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এবং ওই যে বিভিন্ন আপনাদের যে ডিসকাশন করার কথা, সেই গ্রুপগুলোতে তো কোনো ডিসকাশন আমি এখন পর্যন্ত দেখতেছি না। তো আপনারা যদি আপনাদের ডিসকাশনগুলো ওই গ্রুপের মধ্যে শেয়ার করেন তাহলে ভালো হয়, ঠিক আছে। এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে ডিসকাশন করেন, এবং ওইখানে আপনারা বিভিন্ন ধরনের আর্টিকেল লেখেন, পোস্ট লেখেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে এখানে দেন, ঠিক আছে, প্র্যাকটিস করেন না। ক্লাস করার পরে যদি এমন হয় যে ক্লাস করলাম তো আর সব বুঝে গেছি, এবার আমি সরাসরি মার্কেট প্লেসে কাজ করব, একটু পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, দেখতে হবে, ঠিক আছে।
এবং সেগুলা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করতে হবে। স্যার আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, একটা ফেসবুক গ্রুপ বোধহয় খুলেছেন অলুর ভাই নামে একজন, আপনার একটা লিড থাকার কথা ছিল, ওটা আমি আসলে রিকোয়েস্ট পাইনি, কিন্তু আপনার সঙ্গে আমি ফেসবুকে অ্যাড হয়েছি। আপনি ওইখানে জয়েন করেন আমাদের গ্রুপে। আচ্ছা আপু, হ্যাঁ মানে আপনার আপনার এটা পাইনি, ইনভাইটেশনটা আমি পাইনি আমার ফেসবুকে। আচ্ছা, আপনি যে গ্রুপটা লিড করেছেন, অলি ভাই আপনি কি লাইজু আপুকে অ্যাড করে নিতে পারবেন না? আমি আপুরে অ্যাডমিনিস্ট্রেশন কে, অ্যাডমিন কে? স্যার অ্যাড করে নিবে, আমি আপনার লিংক দিয়ে দেবো, যে ওই গ্রুপটার যে লিংকটা আছে আমি আপনার দিয়ে দেবো। অ্যাডমিনটা কে? লিংক দিলে, হ্যাঁ আমি অ্যাডমিন, আপনি ওই জি, জি। গ্রুপে ওই যে অলি ভাই লিংক দিলে ওইখানে একটা জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। জি প্লিজ, থ্যাংক ইউ। অলি ভাই ওনাকে লিংকটা দিয়ে দেন। জি স্যার। স্যার ওই সেকেন্ড ক্লাসের অ্যাসাইনমেন্ট দিছিলাম, বাট ওটার কোনো রিপ্লাই পাচ্ছি না এখন অবধি। আমরা ওই করতে পারেন না। স্যার আমি তবে লিভ করলাম। ঠিক আছে, ওকে। ধন্যবাদ স্যার। তো ঠিক আছে, আর বাকি যে অ্যাসাইনমেন্ট গুলা ওগুলা একটু দিবেন, আর আমি ওগুলা রিডিং করব। যখন বসবো তখন একসাথে অনেকগুলাই দেখে ফেলবো। আমি সেদিন বসছিলাম, দেখলাম যে মাত্র 7-8 জনের। হ্যাঁ, তো আমি চাই সবাই আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন। যখন বসবো ওই 2 ক্লাসের অ্যাসাইনমেন্ট হয়তো বা একসাথেই দেখে ফেলবো। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, ইনশাআল্লাহ জমা দিয়ে দিব স্যার। আর সবাইকে একটা কাজ দেই, আমি জি স্যার। করি শেয়ারিংটা স্টপ করি, তারপর রেকর্ডিংটা